আলোচনা করব মকর রাশির এপ্রিল মাসের রাশিফল নিয়ে। মকর রাশি এবং মকর লগ্ন এই দুটি বিষয়কে আমি একই সাথে আলোচনা করব। প্রথমেই থাকবে স্বাস্থ্য, কেমন যাবে স্বাস্থ্য। এখানে মকরের অধিপতি শনি, সে তৃতীয় ঘরে আছে এবং নানান গ্রহের সাথে যুক্ত থাকার কারণে জাতকদের হাতে সমস্যা থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে। এছাড়াও বুক এবং গলা এই সংক্রান্ত সমস্যা রয়েছে। এখানে কাশির সমস্যা, হাঁপানি, তারপরে হচ্ছে সর্দি, জ্বর এই ধরনের সমস্যা বেশি। তবে কাশির সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি এর প্রভাবটা থাকবে এই সময়ে। এছাড়াও মাসের শেষ ভাগে অর্থাৎ 15 তারিখের পর থেকেই আপনারা ধরতে পারেন এই সময়ে আপনার মানসিক অশান্তিটা বাড়বে, আপনার মায়ের স্বাস্থ্যও খারাপ যেতে পারে, এই প্রবণতাটা রয়েছে। তবে আপনি যে কোনোভাবে মানসিকভাবে অশান্তিতে থাকবেন। কেন থাকবেন? তার কারণ হচ্ছে অষ্টমপতি রবি চতুর্থে গিয়ে তুঙ্গি হবে। এই রবি আপনার জন্য অত্যন্ত অশুভ গ্রহ, যার কারণে রবি যখন চতুর্থে গিয়ে তুঙ্গি হবে তখন আপনার অস্বস্তি বেড়ে যাবে, মানসিক অস্বস্তি বেড়ে যাবে। এছাড়াও আপনার অন্যান্য যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে মঙ্গল যখন এপ্রিল মাসের 2 তারিখ থেকে দেখা যাবে মঙ্গল চলে আসছে সপ্তমে এবং নিচস্থ থাকবে। এই সপ্তম আপনার জন্য একাদশ ও চতুর্থপতি, যার কারণে মঙ্গল আপনার উপর একটা প্রভাব অবশ্যই বিস্তার করবে। তো সেইখানে আপনার মাথাটা গরম থাকতে পারে। যাদের রাশি চন্দ্র, যাদের এই চন্দ্র এখানে আছে, মকরে আছে, তাদের সমস্যাটা একটু বেশি, এবং যাদের লগ্ন এখানে তাদের এই সময়ে সাংসারিক অশান্তিটা বেশি থাকবে। তো মোটামুটি স্বাস্থ্যগত প্রভাব এতটুকুই। এরপরে আমি চলে আসব সম্পদ নিয়ে কথা বলতে। তো সম্পদ কেমন হতে পারে? সম্পদের ঘরে কোনো গ্রহ দেখা যাচ্ছে না। সম্পদের ঘরের অধিপতি তৃতীয় থাকার কারণে হাতের কাজে পারদর্শী যারা আছেন আপনারা মকর রাশির জাতক জাতিকা, তারা ভালো করবেন। অর্থাৎ তৃতীয় ঘরের যে গ্রহ সংযোগ তাতে হাতের কাজে আপনাদের খুব হাত যশ দেখা যায় এখানে। তাই আপনারা নিজের প্রচেষ্টায় যারা যা কিছু করছেন সবাই কম আর বেশি অবশ্যই সফল হবেন, এটা বলা যায়। এখানে যে গ্রহ সংযোগ তৈরি হয়েছে তাতে এটা স্পষ্টই হয়ে যায় যে জাতক জাতিকারা অবশ্যই ভালো করবে, কারণ তৃতীয়ের সাথে পঞ্চমের ঘর বিনিময় হয়ে অত্যন্ত শক্তিশালী সংযোগ সৃষ্টি করেছে। এইটা আপনাদেরকে অবশ্যই সফল করবে, এই নিয়ে বলা যায়, এতটুকু বলা যায়। এছাড়া আমি যদি প্রচেষ্টার ঘরে চলে যাই বা ভাই বোনের ঘরে চলে যাই, এ সময় আপনাদের ভাই বোনদের মধ্যে একটু ঝগড়াঝাঁটি এইগুলো বেশি হবে। এছাড়াও দেখা যাবে যে পরিচিত যারা আছে আপনাদের মামাতো, খালাতো, ফুফাতো বা পরিচিত, এমনকি একটু নতুনভাবে ফ্রেন্ডশিপ হয়েছে এরকম কেউ, এদের ভিতরে আপনাদের এই সময়ে সম্বন্ধ হবে এবং রিলেশনশিপের দিকে যাবে এই সম্পর্ক, এবং এর থেকেই পরবর্তীতে সম্পর্ক ভিন্ন দিকে মোড় নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা কথা বলা দরকার, যেটা না বললেও হতো সেটাও বলি তারপরও, যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা অপ্রীতিকর দিকে মোড় নিতে পারে। শারীরিক সম্পর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সম্পর্কের মধ্যেই। তা আপনারা দেখতে পারবেন যে এই যে সময়ে শুক্র, রাহু, শনি একত্রে থাকার কারণে এই ধরনের প্রবণতাটা বাড়বে, এটা আমাকে বলতে হলো। এরপরে আমি চলে যাব চতুর্থ ঘরে। আপনাদের মানসিক অশান্তির কথা আমি বলেছি যে মাসের 15 তারিখের পর থেকে মানসিক অশান্তির পরিমাণটা বেশি থাকবে এবং গৃহে বিবাদ থাকবে, গৃহবিবাদ বাড়বে মাসের শেষ 15 দিনে। কেউ যদি বিবাহিত হন তাহলে তার কন্ট্রোলটা এই সময় কেমন থাকবে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করব। চতুর্থপতি সপ্তমে চলে গেল, তার মানে আপনার যে মা আছে সে এই সময়ে আপনার ওয়াইফের উপর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে, এবং আপনার যে ওয়াইফ সে তার কন্ট্রোল মেনে নিতে চাইবে না, যার কারণে এখান থেকে একটা বিবাদ শুরু হবে। অর্থাৎ আপনার মায়ের সাথে আপনার ওয়াইফের একটা বিবাদ শুরু হবে। আবার যারা
মানে জীবনসঙ্গীর উপর অনেক বেশি নির্ভরশীল। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই ওয়াইফ বলতে আমি আসলে আপনাদেরকে ভিন্নভাবে বোঝাতে চাচ্ছি। ওয়াইফ ম্যাটেরিয়াল আমি বলবো, অর্থাৎ পুরুষের ভিতরেও নারী সুলভ আচরণ থাকে, নারীর ভিতরে পুরুষ সুলভ আচরণ থাকে। অর্থাৎ দুই দম্পতির মানে আপনাদের মধ্যে যার ভিতরে নারী সুলভ আচরণটা বেশি থাকবে সে হচ্ছে এই পর্যায়ে পড়বে। অর্থাৎ আপনার যে জীবনসঙ্গী হবে তার সাথেই আপনার মায়ের একটা দ্বন্দ্ব দেখা যাবে, এবং এই দ্বন্দ্বের কারণে আপনাদের সম্পর্ক উঠানামার ভিতরে দিয়ে যাবে। পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার মানসিক শান্তি নিয়ে আসবে। অর্থাৎ আপনি রিলেশনশিপ, অর্থাৎ আপনার যদি বিবাহ হয়ে থাকে তারপরেও আপনি অন্য কারোর সাথে কথা বলে আনন্দিত হবেন, এবং সেখানেই আপনি আপনার মনের কথাগুলো বলতে পারবেন। আপনি আপনার সংসার জীবনে এই সময়ে ভালো থাকবেন না, এইটা এখান থেকে বোঝা যাচ্ছে। এই সময়ে আপনার যে বুদ্ধিবল সেটা অনেক বেশি থাকবে, সেই কারণে আপনি পার্টনারশিপ বিজনেসে ভালো না করলেও ওখান থেকে একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে। পার্টনারশিপ বিজনেসে ভালো করবেন না, কিন্তু আপনি আপনার বুদ্ধি খাটিয়ে নিজে নিজে যে কাজগুলো করবেন কারোর পরামর্শ নিয়ে, সেটাই অনেক ভালো করবেন। আপনার চাকরি ঘরের অধিপতি তৃতীয় থাকার কারণে আপনি এই সময় চাকরি ক্ষেত্রে অনেক ভালো করবেন। বিজনেসে আপনি অনেক সুযোগ পাবেন, কিন্তু সেই বিজনেসে আপনার এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। আপনি যদি বিজনেসে এগিয়ে যান তাহলে সেখানে দেখবেন যে আপনি হয়তো প্রথম লাভবান হচ্ছেন, কিন্তু পরবর্তীতে সেখান থেকে আবার লস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি চাকরির দিকে এগোন, প্রথমে আপনার কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে আপনি অবশ্যই লাভবানই হবেন, এটাই বলবো। এছাড়াও আপনার আয়ুর ঘরটা একটু বিবেচনা করে দেখা যাচ্ছে, আয়ুর ঘরে বিশেষ কোনো গ্রহের দৃষ্টি না থাকলেও আয়ুর অধিপতি তৃতীয় থেকে লগ্নর সাথে সংযোগ তৈরি করেছে, অর্থাৎ লগ্নের অধিপতি শনির সাথে সংযোগ তৈরি করেছে, যে কারণে এই সময় আপনার আয়ু সংকট তৈরি হতে পারে। আমি বলবো যে আপনি অন্যদের সাথে আপনার ব্যবহারটা ভালো রাখুন, ভাইয়ের সাথে সম্পর্কটা অবশ্যই ভালো রাখুন। অনেকেই আছে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, এই সময়ে আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকলে আয়ুর দোষটা অনেকটাই কেটে যাবে। আপনার ভাগ্য ঘরে যাব, ভাগ্য ঘরে অনেক গ্রহের দৃষ্টি রয়েছে, এই কারণে আপনার লটারি শুভ, বিদেশ ভ্রমণ ভাগ্য শুভ। এছাড়াও আপনার যে পিতা আছে, পিতার সাথে আপনার সম্পর্কটা একটু ভালো করতে হবে, এবং আপনার এই জন্য ভালো করতে হবে যে আপনার পিতার এই সময়ে নানান ধরনের অসুবিধায় পড়ার সম্ভাবনা আছে, রোগ ব্যাধিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তার সাথে আপনার সম্পর্কটা ভালো রাখুন, তার পাশেই থাকুন। কর্মঘরে মাসের যে মাঝামাঝি সময় সেখান থেকে রবির দৃষ্টিটা পড়ছে, ফলে কর্মক্ষেত্রে ঝামেলা যেমন আসবে, আবার সরকারি চাকরি প্রাপ্তির যোগটাও অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে যারা সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছে তাদের মনে হবে যেন সরকারি চাকরি মোটেই হবে না, কোনো সম্ভাবনাই নেই, কিন্তু শেষ ভাগে গিয়ে দেখা যাবে অনিশ্চয়তার মধ্যে আশার আলো তারা দেখতে পাচ্ছে। অর্থাৎ মাসের প্রথম পর্যায়ে তারা অনেক পরিশ্রম করবে, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা নানান ধরনের বাধা বিঘ্নের ভিতর দিয়ে এই সাফল্য অর্জন করবে। একাদশ ঘর আয়ের ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি, এই কারণে এটা যেহেতু দ্বাদশপতি এবং তৃতীয়পতি, আয় হবে হাতের কাজের মাধ্যমে। অর্থাৎ জাতক জাতিকারা যারা নিজের বুদ্ধি বলে হাতের কাজ করবে, এবং যেমন কম্পিউটার চালানো বা মোবাইল সার্ভিসিং বা ফ্রিল্যান্সিং, এরকম নানান কাজ আছে যেখানে হাতের সহায়তা নিতে হয়। এই ধরনের কাজ মানে নিজেই উদ্যোক্তা, এই ধরনের কাজে বড় ধরনের সাফল্য রয়েছে এই মাসে। ব্যয়ের ঘর এবং বিদেশ ভ্রমণ ঘর দেখব। ব্যয়ের ঘরের অধিপতি তো পঞ্চমে আছে, অর্থাৎ যারা নিজের বুদ্ধি বলে বা মেধার বলে বিজনেসের সাথে রিলেটেড আছে এবং বিদেশে বাণিজ্য করে, তাদের ভাগ্যটা এই সময় ভালো আছে, এবং এই সময়ে অন্যের জন্য দান করতে দেখা যাবে, অন্যকে ধার দিতে দেখা যাবে। এছাড়াও উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতেও দেখা যাবে। আমি মকর রাশির জাতক জাতিকাদের দেখেছি যে তারা খুব বলে যে তাদের ভালো সময় কখনো আসে না। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় সাবধান করব। এই বিষয়ে আমি আসলে নক্ষত্রফল দিতে পারিনি, এজন্য আপনাদের সাবধান করা হয়নি। আমি বলি কোথায় আপনাদের দুর্বলতা। দেখেন, আপনাদের রাজযোগকারী গ্রহ কে? রাজযোগকারী গ্রহ শুক্র এই সময় তৃতীয় আছে। এই সময় আপনাদের প্রচেষ্টা বলের মাধ্যমে
হাতের কাজের মাধ্যমে যা ভালো করবেন সেইটাই ভালো, আর বাকি বিষয়গুলো অনেকটা অনিশ্চিত, কিন্তু ওই বিষয়টা অত্যন্ত ভালো। আর আপনাদের জীবনে আপস অ্যান্ড ডাউনস কেন থাকে? কারণ আপনাদের সপ্তম ঘর এর অধিপতিকে চন্দ্র, তো চন্দ্র তো সবসময় ঘুরতেই থাকে, যার কারণে আপনাদের বিজনেস ভাগ্যটা যেমন উত্থান পতনের মধ্য দিয়ে আসে, আবার আপনাদের যে সংসার জীবন, এই সংসার জীবন, দাম্পত্য জীবন কিন্তু আপনাদের আপস অ্যান্ড ডাউনস অর্থাৎ উত্থান পতনের মধ্যে যায়, খুবই অনিশ্চিত আপনাদের বৈবাহিক জীবন। এইটা একটা সমস্যা যে চন্দ্র হচ্ছে এটার অধিপতি, এক এক সময় এক এক রকম আচরণ করে, যার কারণে কোনো মানসিক শান্তি আপনারা পান না, সবসময় মানসিক একটা স্ট্রাগল থাকে। এটা আপনার একটা বিশেষ দুর্বলতা। এবং আরেকটা দুর্বলতা হচ্ছে আপনাদের অষ্টমপতি হচ্ছে রবি। আমরা জানি রাশিচক্রের সবচাইতে শক্তিশালী দুই গ্রহ আমরা ধরেছি রবি এবং চন্দ্র। সেই রবি চন্দ্রই যদি আপনার প্রতিকূলে থাকে, অর্থাৎ সপ্তমপতি চন্দ্র সে তো ঘুরতেই থাকে, কোনো স্থিত অবস্থা নেই। আর অন্যদিকে রবি, সেই রবি হচ্ছে আপনার অষ্টমপতি, যে আপনার জন্য অশুভকারক। তাহলে এই দুটো গ্রহ তারা তো আপনার ঠিকমতো পক্ষেই নেই, তাহলে তারা আপনাকে ভালো ফল কি করে দেবে বলেন? এই জন্য মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মনে এত কষ্ট যে আমাদের এই সময়টা এরকম কেন হয়, আমাদের এটা এত বাজে কেন। তারা হয়তো তাদের দুর্বলতা জানতো না। আমি খুঁজে দেখেছি যে আসলে মূল দুর্বলতা হচ্ছে এইখানে, এই ছাড়া কিন্তু বিশেষ দুর্বলতা নেই। এবং মকর রাশির একটা বিষয় আপনারা খেয়াল করেন, মকরের ঘরে বৃহস্পতির মতন জ্ঞানকারক গ্রহ সে এসে নিঃস্ত হয়ে যায়। তার মানে মকরে কিন্তু যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তারা কিন্তু জ্ঞানকে অতটা বেশি মূল্যায়ন করতে পারে না। আপনাদের তাহলে দুর্বলতা কোথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা জ্ঞান অর্জন করবেন, অবশ্যই জ্ঞান অর্জন করবেন, জ্ঞানকে মূল্যায়ন করবেন, তাহলে আপনাদের শারীরিক পরিশ্রম কমে যাবে। আপনারা দেখেন মকরে মঙ্গল তুঙ্গি হয়, অর্থাৎ যে কোনো জ্ঞানকে পাত্তা দেয় না, যে কেবল বোঝে যুদ্ধ, বিদ্রোহ, প্রতিশোধ, পরিশ্রম, দুঃসাহস, এইগুলো, ক্রোধ, এই যে জিনিসগুলো সবসময় এরকম মানসিকতা নিয়ে ঘোরে এবং জ্ঞানকে গুরুত্বই দেয় না, প্রজ্ঞা, বিজ্ঞতা এগুলোকে গুরুত্ব দেয় না, যেই কারণে বৃহস্পতিকে নিঃস্ত হয়ে যায়। এই যে আমি বিষয়টা বললাম না, এইটাই হচ্ছে আপনার দুর্বলতা। এই বিষয়টাকে যদি আপনি ঠিক করতে পারেন, অর্থাৎ জ্ঞানকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, আপনি যদি দাবি করতে পারেন হ্যাঁ আমি একজন জ্ঞানী এবং বিজ্ঞ মানুষ আমার কাছ থেকে পরামর্শ নিতে আসে, যদি এই জ্ঞান আপনি অর্জন করতে পারেন, এই সামর্থ্য অর্জন করতে পারেন, তাহলে কথা দিচ্ছি যে আপনার ভাগ্য একদম বিপরীত হয়ে যাবে। আপনি যে বলেন যে আমার ভাগ্য ভালো না বা আমার সময় ভালো না, অবশ্যই এরকমটা ঘটবে না। অবশ্যই আপনি একজন বড় মানের মানুষ হয়ে উঠবেন, আপনার ভাগ্য তখন আপনার অনুসারে চলবে। এটাই হচ্ছে আমার সর্বশেষ পরামর্শ। তো ঠিক আছে, ভিডিও কেমন লাগলো? যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভালো লাগলো, এবং অবশ্যই কমেন্ট করবেন। আর কি শিখেছেন সেই বিষয়ে একটু প্রশংসা করলে বা লাইক দিলে, শেয়ার দিলে আমার ভালো লাগে। সামনে আমি আপনাদের নক্ষত্র নিয়ে ভিডিও তৈরি করব, এই ইচ্ছা রয়েছে আমার। তো আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।